আমি কোনোদিনও রঞ্জার অযত্ন করব না, কথা দিলাম। মল্লার যদি এই কথাটা রাখতে পারে তাহলে তো আমাদের কিছু বলারই নেই, তাই না আদিত্য? বলো। এমন যত্ন আত্তি করব যে আপনি কিছুদিন পরে আর চিনতেই পারবেন না মেয়েকে। তবে হ্যাঁ, বিয়েটা তো ভাঙবো না। আপনার জামাইকে এত যৌতুক দিলে কেউ সন্দেহ করবে না, কিন্তু বাইরের কাউকে এই ধরনের যৌতুক দিলে লোকে সন্দেহ করবে। না না, সেটা হতে দেব না। মল্লার, বলছি তোমার বাড়ির লোকজন কোন ট্রেনে আসছেন একটু ঠিক করে খোঁজ নেবে? কেন ম্যাম? না মানে উদয়রা তো স্টেশনে পৌঁছে গেছে, ওরা দাঁড়িয়ে আছে, কিন্তু যে ট্রেনে ওনাদের আসার ছিল সেই ট্রেনটা এসে গেছে, ওনাদেরকে দেখতে পাচ্ছে না। ও ঠিক আছে, আমি দেখছি। আরে মল্লার, তুমি উঠছো কোথায়? বিয়েটা তো এখনো সম্পূর্ণ হয়নি, তাই না? সিঁদুরদানটা তো বাকি এখনো, আগে সিঁদুরদানটা হয়ে যাক। বিয়ের মধ্যে ভাবে উঠে যেতে নেই মল্লার। দিদি ভাই, লগ্ন কিন্তু পেরিয়ে যাচ্ছে, তুমি একটু দেখো। রঞ্জা, এখন কিন্তু সময় আছে, তুই ভেবে দেখ কি করবি। বলে আমাকে খুব ভালো রাখবে, তাই এত ভালো লাগবে যে আমি পুরনো সব কষ্ট ভুলে যাব। এ কি, কার বিয়ে? ছোট ম্যাডামকে বিয়ে করছেন মল্লার বাবু? এবার সিঁদুর দান। দাঁড়ান 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 মল্লার বাবু। অনেক বড় সর্বনাশ করে দিয়েছেন, আর নয়। গুরুজি, মল্লার বাবু সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছেন। এই দেখুন, আমরা সব প্রমাণ নিয়ে এসেছি। উনি নিজের আসল পরিচয় লুকিয়ে ছোট ম্যাডামকে ঠকিয়ে বিয়ে করছেন। কি বলছিস নাকি পিলু? আহির কোথায়? ওস্তাদজি আসছেন, আমি ছুটতে ছুটতে চলে এসেছি। মল্লার, পিলু এসব কি বলছে? কি কিসের সম্পত্তি? কি ঠকিয়েছো তুমি?
মল্লার, তুমি এত বড় একটা জালিয়াতি করেছো। তুমি কি ভেবেছো আমরা কিচ্ছু জানতে পারবো না, কেউ কিচ্ছু টের পাবো না? আর এখন তুমি রঞ্জাকে ঠকিয়ে এখানে বিয়ে করতে বসেছো। তোমারই উকিল এক্ষুনি সাক্ষী দিতে আসছে মল্লার। মল্লার, এসব ওরা কি বলছে? কি আহির পিলু যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। সত্যি সত্যি, কিন্তু জানতে জানতে বড্ড বেশি দেরি করে ফেললে। বসু মল্লিকরা এতদিনে তাদের অপমানের প্রতিশোধ নেন। বসু মল্লিকরা এতদিনে তাদের অপমানের প্রতিশোধ নিল। আমি আগেই সন্দেহ করেছিলাম। তুমি কে 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 তুমি মল্লার? তোমার পরিচয়টা কি বলো? এসব কি হচ্ছে নাকি? আমি বুঝতে পারছি না কিছু। কি হচ্ছে এগুলো? দারোয়ানদের বলো গেট আটকাতে, এই ছেলেটাকে আটকাতে বলো। পুলিশ, কেউ কেউ একটা পুলিশে খবর দাও প্লিজ। পুলিশে খবর দিয়ে কোনো লাভ হবে না রিজুলা। তুমি নিজে তোমার এই সুরমণ্ডল আর সমস্ত সম্পত্তি জামাইকে যৌতুক হিসেবে দান করেছ। আমি দিগ্বিজয় বসু মল্লিক আমার নাতির হয়ে সেই যৌতুক গ্রহণ করলাম। দাদু, রায়, রায়, এসব এসব কি হচ্ছে? রায়, আমি তো কিছুই ধরতে পারছি না। এতদিনে তোমার ইচ্ছে পূরণ হলো। তাহলে বাকিরা কোথায়? ডাকো। এই সুরমণ্ডলের জন্য একদিন তুমি চন্দননগর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলে। আজ থেকে সুরমণ্ডল তোমার। এই সুরমণ্ডলই তোমার বড় নাতি আহির বসু মল্লিককে কেড়ে নিয়েছিল দাদু।
জেঠুমনি খুব কষ্ট পেয়েছিলেন। দেখো দাদু, দেখো দেখো, তোমার বড় বংশধর তোমার সামনে দাঁড়িয়ে আছে, দেখো। আর এই দেখো দাদু, সুরমণ্ডলের কর্ত্রী, সুরমণ্ডলের কর্ণধার, উনিও তোমার সামনে দাঁড়িয়ে আছে। একে একে সবাই মাথা নত করবেন। এই বসু মল্লিকদের কর্তৃত্ব শুরু হয়ে যাবে এবার। আর কোনো চিন্তা নেই দাদু। দেখছি আদিত্য 2 মেয়ে আবার 2 নাতির বউ হয়েছে। মায়ের এমন ইচ্ছে হয়েছে, ভালো। এবার আদিত্য 2 মেয়েকে বসু মল্লিক পরিবারের যোগ্য বউ করে তুলব। আগে জ্ঞানেন্দ্র প্রসাদের সঙ্গে বোঝাপড়াটা সেরে নেই। দাঁড়া মল্লার, এই যে জ্ঞানেন্দ্র প্রসাদ, আজ তুমি বেঁচে নেই, কিন্তু তোমার সুরমণ্ডল রেখে গেছো তোমার ঐতিহ্যের ধারক হিসেবে। সেটা আমি দিগ্বিজয় বসু মল্লিক দখল করলাম না। এবার এই সুরমণ্ডল হবে বসু মল্লিক সুরনিকেতন। কেমন লাগছে জ্ঞানেন্দ্র প্রসাদ? তুমি জামাই পারলো না তোমার ঐতিহ্যকে বাঁচাতে। আমার বংশধরকে কেড়ে নিলে তোমরা, কিন্তু তাও সুরমণ্ডলকে বাঁচাতে পারলে না। কি আদিত্য, আমার মুখ লুকিয়ে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? সামনে দাঁড়াও, তোমার গুরুর ঐতিহ্য তো সব গেল। কই আমার বড় নাতি কই? আহির, এসো, কতদিন তোমায় দেখিনি। আহির, মেজাজটা সামনে রেখো। তোমার দাদু কিন্তু খুব কড়া ধাতের মানুষ, ওর বয়স হয়েছে। অসম্মান করো না আহির, অসম্মান করো না। ক্ষমা করবেন, আমার পক্ষে আপনার বংশের পরিচয় নিয়ে বাঁচাটা অত্যন্ত লজ্জাজনক। তাই আমি অন্তত মানতে পারছি না যে আমি আপনার বংশধর। যে বংশ প্রতিশোধ নেওয়ার জন্য এত বড় একটা জালিয়াতি করতে পারে, সেই বংশের রক্ত যে আমার শরীরে বইছে, সেটা ভেবে আমার লজ্জা হচ্ছে, আমার গা শিউরে উঠছে। আপনার বংশের পরিচয় আমার কোনো প্রয়োজন নেই। গুরুজি, আপনি এক্ষুনি এখান থেকে চলুন, সকলকে অন্য জায়গায় নিয়ে চলুন গুরুজি। আর রঞ্জাকে বলুন এই বিয়েটা এক্ষুনি যেন ভেঙে দেয়। তারপর আমি দেখছি এই জালিয়াতির জন্য আইন কি ব্যবস্থা নেয়, এটা আমিও দেখে নেব। আর মল্লার, তোমার লজ্জা করলো না? এত বড় জালিয়াতি করতে তোমার লজ্জা করলো না? তোমার লজ্জা করলো না এইসব কথা বলতে? আহির, এই সুরমণ্ডলে তো তোমাকে কোণঠাসা করে দিচ্ছিলেন রিজুল আহমেদ। এখন দাদুকে বলছো আমরা নোংরামি করছি, জালিয়াতি করছি? তোমার কি কোনো সিদ্ধারাই তৈরি হয়নি সুরমণ্ডল? ব্যাস,
আমার শিরদাঁড়ার পরিচয় আমি তোমাকে ঠিক সময় দেব। তার আগে পুলিশ তো আসুক। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আহির? নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে পুলিশ ডাকবে? চমৎকার। পিলু, আহিরকে এখান থেকে নিয়ে যাও, আর ওকে বুঝিয়ে বলো যে আমার সামনে যে ঔদ্ধত্যটা ও দেখায় সেটা যেন ভুলেও আমার বাবা মানে ওর দাদুর সামনে দেখাতে সাহস না করে। ছেলেকে যেমন শিক্ষা দেবে সে তো তেমনই হবে, তাই না? বৌদিকে কখনো নিজের শাসনে রাখতে পারোনি, আজকে আহিরকে বলে কি হবে? বাড়ির নিয়ম কানুন কিচ্ছু জানে ও? যাকে বাড়ির মেয়েরা সব বাইরে অপেক্ষা করছে। বাবা, আমি ওদেরকে নিয়ে আসছি। ওস্তাদজি একটু শুনুন। পিলু এত বড় একটা ষড়যন্ত্র হয়ে গেল আর আমরা টের পর্যন্ত পেলাম না। ওস্তাদজি, আপনি সকলকে নিয়ে গঙ্গার ঘাটে যান। বাড়ির সকলে হতভম্ব হয়ে গেছে। এই পুরো বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় আলোচনা করা উচিত, তাই না? আদিত্য, আমার মনে হয় এবার আমাদের কিছু করা উচিত। পুলিশ ডেকে এদের প্রত্যেককে আমি এক্ষুনি বাড়ি থেকে বের করতে চাই। কমিশনারকে ফোন তুমি করবে না আমি করব, বলো? সকলে একবার এদিকে এসো। ঋতু, সোহিনী। না, সোহিনী নয় আদিত্য, কারণ ও সুরমণ্ডলের কেউ নয়। পণ্ডিত বসু মল্লিকের সঙ্গে কথা বলতে গিয়েছিলে না? ওর জন্য কি হয়েছে? কোনো লাভ হয়েছে? কোনো ফল হয়েছে? কিচ্ছু হয়নি। উল্টে আমাদের আজ এরকম একটা ভরাডুবি হয়েছে ওর জন্য, কাজে ও নয়। এখানে আর একটাও কথা বলবে না তুমি। দোষ তোমার আর রমজার। বারবার বলা হয়েছিল মল্লারকে বিশ্বাস না করতে। দিদি ভাই, পিলু কিন্তু আমাদের অনেকবার সাবধান করার চেষ্টা করেছিল। তুমি শুধুমাত্র তোমার নিজের ইগোর জন্য একটা কথাও শুনলে না তুমি পিলু। আর যদি তুমি পিলুর কথা শুনতে তাহলে এই অবস্থা হতো না দিদি ভাই। ঋতু, আমার মেয়েটার কথা ভাবা আগে। এখন আমার মেয়েটার কথা ভাবা উচিত, এই মল্লারের জালিয়াতির কথা ভাবা উচিত। আমি জানি না ও এরকম একটা কাজ কি করে করলো। পেপারস গুলোকে দেখতে হবে, কোর্টে অ্যাপিল করতে হবে। এখন এইগুলো ভাব। আমাকে দোষারোপ করিস না, আমাকে দোষারোপ করবার অনেক সময় পাবি। এখন এগুলোর সময় নয় ঋতু, প্লিজ। পরগিনী, শান্ত হ। আদিত্য, এখন কি করবি? মাইয়াটার বিয়া হইল ওই পরিবারে, কি করবি? আমি এই বিন্দু বিসর্গ কিছু জানতাম না আদিত্যদা। অন্তত তুমি আমাকে বিশ্বাস করো, আহিরও কিচ্ছু জানতো না। সোহিনী, চুপ কর। আর একটা কথা বলবি না তুই। তোর কি মনে হয় আমি তোকে চিনি না? কেউ পুলিশ ডাকবে না, তাই তো? বেশ, আমি করছি। এই বুঝি সেই রিজুলা মুখুজ্জে? সামনাসামনি দেখিনি তো কখনো। তা আমাদের আহির কোথায় গেল? আহির আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না বিজয়া। ওর নিজের পরিবারের জন্য ওর লজ্জা হয়। এই হলো ওই শিক্ষার তফাৎ।
মোল্লার আমার জন্য সুরমণ্ডল এনে দিল, আর আহির আমাকে অপমান করলো। কি বলবো, সব দোষ আমার বড় ছেলের। সে তার নিজের ছেলে, নিজের বউকে সামলে রাখতে পারেনি। ওস্তাদজি, দোহাই আপনার, মুখের ওপর জবাব দিতে যাবেন না, কোনো লাভ হবে না। উনি হচ্ছেন সোহিনী, তোমার জেঠিমণি। তুমি তো কোনোদিন দেখোনি ওনাকে? সবার মুখে কালি মাখিয়ে বাড়ি থেকে একদিন চলে গিয়েছিল। হ্যালো, কমিশনার্স অফিস? হ্যাঁ, আমি এখন কাউকে ফোন করতে হবে না, কোনো প্রয়োজন নেই, আগে কথা বলা দরকার। পণ্ডিতজি, আপনারা সুরমণ্ডলের অতিথি, আপনারা বসুন, তারপর না হয় আলোচনা হবে। ঠিক উল্টো আদিত্য নারায়ণ, তোমরা এখন আমার অতিথি। বসু মল্লিকরা কখনো তো তার অতিথিদের অসম্মান করে না। তোমরা বসো, তারপর দেখি কি কি কথা আছে।